তারপরে যাইয়া ইউনূস যেটা করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটাকে এরা আরও পাকাপোক্ত করে বাতিল করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ পর্যায়ে আছে কার্যক্রম, পুরোটা আইনে নিয়ে আসছে। এটা ঠিক হয় নাই। কেন ঠিক হয়নি? আওয়ামী লীগ যে লুটপাট করেছে, জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যে পরিমাণে মানুষ মেরেছে, তো সেই অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কেন ঠিক হবে না? আপনি সেটা বলতে গেলে তাহলে যে জিয়াউর রহমান সাহেব কিসের প্রোডাক্ট? প্রেসিডেন্ট জিয়া কি মার্শাল ল দিয়ে আসেন নাই? তিনি কি কুর প্রোডাক্ট নন? হ্যাঁ, সেটাই তিয়ার দেখতে হবে। তো তাহলে মানুষ তো কিন্তু তাকে জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে পরে উনি এখনও বাংলাদেশের ইতিহাসে তার কু, ফাল্টা কু, বঙ্গবন্ধু হত্যা, ইনডেমনিটি, এই জাতীয় ইস্যুগুলো বাদ দিলে প্রশাসক হিসাবে জিয়াউর রহমান তো বাংলাদেশের 55 বছর ইতিহাসে এখনও স্টিল হি ইজ দ্য বেস্ট। যদিও আমার এই কথা আগে বলার পরে আমাদের একজন সিনিয়র সচিব লিখিতভাবে আমাকে মেসেজ পাঠিয়েছেন যে কার্জন হল ভাঙবো না, হার্ডিঞ্জ ব্রিজ ভাঙবো না, যেটা আমি বলেছিলাম, কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি ভাঙবো, এটা ঠিক আছে, আমরা মানলাম না। কিন্তু জিয়াউর রহমান বেস্ট, এটা মানলাম। প্রশাসক হিসাবে জিয়াউর রহমানের ওই অংশটুকু বাদ, যে বঙ্গবন্ধু হত্যা, তারপরে যাইয়া কু, ফাল্টা কু, অনেক কিছু ঘটেছে, এগুলো বাদ দিলে প্রশাসক হিসাবে হি ইজ দ্য বেস্ট। স্টিল তাকে কেউ সুপারসিড করতে পারে নাই। ওনার ছেলে পারবে কিনা সেটা আমরা অপেক্ষা করব। একটা দলকে নিষিদ্ধ করে রাখলে সমস্যাটা কি? সমস্যা আছে। খোদ প্রেসিডেন্ট জিয়া কি দল নিষিদ্ধ করেছে? যে বাকশাল করে, বঙ্গবন্ধু বাকশাল করে নিজে মরলেন, আমাদেরও মারলেন, সে বাকশালকে তো জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র চালু করলেন তখন তো বাকশালকে উনি নিষেধ করেন নাই। বরং বাকশাল যদি তখন নিষিদ্ধ করে দিতেন তাহলে আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারতো না। তো আওয়ামী লীগ তো বাকশাল করার পরে আবার রাজনীতিতে আসছে জিয়ার অবদানে, বদান্যতায়। তো তাহলে সে জিয়ার বদান্যতায় যখন বহুদলীয় বাকশালকে, আওয়ামী লীগকে যদি বাকশালের পরে জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিতে পারে, যদি গোলাম আজমকে নাগরিকত্ব দিতে পারে, যদি জামাতকে রাজনীতিতে আনতে পারে, দিতে পারে, তাহলে এখন আওয়ামী লীগ কেন রাজনীতি করবে না? বিচার হবে, অপরাধীর বিচার হবে। আপনি বিচার বিভাগকে দলীয় বিচার বিভাগ না করে, ওই যে ব্যারিস্টার রফিকুল হক ছিল না এরশাদের আমলে অ্যাটর্নি জেনারেল, উনি বলতেন যে লজ্জা লাগে, এটা আওয়ামী বেঞ্চ, এটা বিএনপি বেঞ্চ, এটা শুনতে। তো সেটা না করে যদি আপনি নিরপেক্ষ বিচারে দিতে পারেন, বিচার শক্ত হোক, শাস্তি হোক, কিন্তু এরকম বিচারে মানুষের আস্থা থাকবে না যে এক বিচারকরা বলবে 21শে আগস্ট গ্রেন হামলায় এতজনের ফাঁসি, আরেক দল বিচারক আসি বলবে কুল্লে খালাস, কিন্তু লোকগুলা তো মারা গেছে, ঘটনা তো ঘটেছে। আইবি রহমান সহ কতজন মারা গেল, তা তো মরেছে। তাহলে সে মারার বিচার হবে না? ওটা তো হয় না। 1/6/1981 জিয়াউর রহমান 30শে মে 81-তে খুন হলেন। তারপরে আবুল মঞ্জুরকে যে হেফাজতের মধ্যে মেরে ফেললো, এটার বিচার হয় না কেন? বিচারটা ঠিক মতো করেন, আস্থায় আসুক, অপরাধীর বিচার হোক, খুনের শাস্তি হোক, কিন্তু দল নিষিদ্ধ করতে নাই। কারণ রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হয়, উইড আউট করতে হয়। যেমন মুসলিম লীগ স্বাধীনতার সপক্ষের ছিল না আমাদের পাকিস্তানের 47-এর একমাত্র দল ছিল না। আমরা যখন আবু ইসাকে সূর্য দিগল বাড়ি পড়তাম তখন এক পতাকা নিয়ে কি অবস্থা আমরা দেখেছি সে ছাত্র জীবনে। তো সেটা, সেই দল কি হয়ে গেল? মূলই হয়ে গেল মুসলিম লীগ। কিন্তু আপনি আলীকে মুলি করে দেন, আলীকে মুলি না করে দিয়ে আলীকে যদি এখন কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয় তাহলে তারা নানান জায়গায় অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে। তো যেমন আজকে 15ই আগস্ট, আজকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, আজকের দিন উপলক্ষেও তো তারা বিভিন্ন জায়গায় মানে অরাজকতা তৈরি করতে পারে। এই আশঙ্কা থেকে বিভিন্ন জায়গায় সিকিউরিটি বাড়ানো হয়েছে। আপনি নিষিদ্ধ করলে, আমি সবসময় একটা কথা বলি, একটা বিরাট জনসমর্থনের দল, বাংলাদেশে বড় রাজনৈতিক দল এখন 4টা, আগে ছিল মোট 2টা, আলী এবং বাজাত, আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারপরে যখন জামাত উল্লি আসলো আরেকটা বাজাই, বাংলাদেশ জামাত ইসলামী। এরপরে বছর 2 আগে বাচ্চা কাচ্চারা আরেকটা দল করলো ইউনুসের পৃষ্ঠপোষকতায়, আকবরের বৈরম খা ছিলেন না ইউনুস, সেখানে আসলো জানাফা, জাতীয় নাগরিক পার্টি। জাতীয় পার্টিগুলো ঘুরে ঘুরে দেখবেন একটা জাতীয় পার্টি,
কেমন এরশাদের, ওই মাঝখান দিয়ে এরা না ঢুকেছে যে আমরা জাতীয় পার্টি না, আমরা যা পা জাতীয় পার্টি, মাঝখান দিয়ে না জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ যা পা না আর কি জাতীয় নাগরিক। তো নামগুলো ঘুরে ঘুরে একইভাবে। আবার ন্যাশনালিস্ট সবার মধ্যে থাকবে, হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ সিটিজেন পার্টি। আপনি রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে উইড আউট করবেন। আরেকটা জিনিস যদি আরও করেন তাহলে আরও সুন্দর, যেমন আলী এইবার যদি 12 ফেব্রুয়ারির নির্বাচনে আলীকে ভোটে আসতে দিতেন তাহলে আরও একটা মজার খেলা হতো। অনেকে আলীর ভয়ে কন্টেস্ট করতো না, নির্বাচনে দাঁড়াতো না, মানুষও হয়তো ভোট কম দিত। তাহলে মুসলিম লীগে যাওয়ার একটা তরিকা তো এবারই সূচিত হইতে পারত। আপনি সুযোগ নেবেন না, জামাতেরকে পকেটে আনবেন, নিজের আগের সংসারে জামাতকে বিরোধী দল করবেন, আবার জানাপা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে সমতা করবে তারা এসে ক্ষমতার জন্য ফুট করে জামাতের পকেটে ঢুকে যাবে। তো ওই জাতীয় রাজনীতিতে আপনি শক্তি যারা আছে, আওয়ামী লীগ একটা শক্তি, তাকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না। বিএনপি একটা শক্তি, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য 28 অক্টোবর যত গ্রেনেড মারেন, যত স্টেজ উড়াই দেন, যত কিছুই করেন বারবার, ওই যে সরোয়ারদিতে মিটিং করতে দেবেন না, পাঠাই দিবেন গোপালবাগ, গোলাপগঞ্জ মাঠে, এগুলো করে কি ঠেকাতে পারছেন? রাজনৈতিক শক্তিকে নদীর প্রবাহের মতো নিরিবিলি চলতে দেবেন, তাহলে দেখবেন যে জনগণের ভোটের মাধ্যমে এক একজন এমনি উইড আউট হবে। আরেকটা কাজ যদি করা যায় রাজনীতিতে, সেটা হইল ওই যে জোট, বাচ্চা ছেলে বানান করে GOAT, জোটের বাংলা ইংরেজি লেখে GOAT। তা আমরা যারা GOATর অর্থ আরেকটা বুঝি, তারা বলি যে বাচ্চা মানুষ তো ও লিখছে, তার নাম্বার দিয়ে দেন, GOAT জোটের বাংলা, জোট উঠাই দেন। প্রকৃত রাজনীতিবিদ কি আসুক, জোট করে হয় কি, প্রত্যেকে একজন একজন একটা দলের নেতা হয়ে যায়, একজন একজন দলের নেতা হয়ে আপনার একটা ক্ষমতায় আসি ভাগ বসায়, রাজনীতি বিকশিত হইতে পারে না। এই যে এবার ঘটল না, এই জোট করার কারণে ওই সিঙ্গেল বিপি মন্ত্রী প্রতিমন্ত্রী হয়ে যায়, কিন্তু ডাবল বিপি MP হইতে পারে না। চিনছেন তো দুইজনকে? সিঙ্গেল বিপি হইল আমাদের নূর, হ্যাঁ জি, হ্যাঁ, আর ডাবল বিপি হইল মাহমুদুর রহমান মান্না, ডাবল বিপি। আবার আমাদের ফেনীরও এক বিপি আছে, কলেজের বিপি হোক, ইউনিভার্সিটি না হোক, MP হয়েছে বুড়ো বয়সে। তো আপনি রাজনীতিতে জোট উঠাই দিলে জুনায়েদ সাকি কতটুক ভোট পায় দেখা যাবে, তারপরে নূর কয়টা পায় দেখা যাবে, ববি টবি কোথার থেকে আসে দেখা যাবে, ফেয়ার যার যার রাজনৈতিক ক্ষমতা উইড আউট হয়ে যাবে। 2টা থেকে 3টা ইলেকশন 5 বছর পর পর যদি আপনি জোটবিহীন এবং নিরপেক্ষভাবে করেন, ঠিক হয়ে যাবে। আলীকে কেন বাদ দিবেন? অপরাধ করেছে, বিচার করেন। ওই যে আগে যেটা বললাম, বরং মিনিমাইজ করার জন্য, আলীবাজাদের লড়াই মিনিমাইজ করার জন্য বেগম খালেদা জিয়া একটা অ্যাটেম্প নিয়েছিলেন। কীরকম সেই অ্যাটেম্প্ট ছিল? 2003 সালে, খেয়াল করবেন, এগুলো একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ থাকে রাজনীতি। 2003 সালে বেগম জিয়া বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে, এবং তাদের সম্মানে ওই বছর আর কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি। এমনি তো আমাদের স্বাধীনতা পুরস্কার লটবহর থাকে, যে ক্ষমতা আসে তার লোকজন দে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি করছে, নিজেদের আন্ডা বাচ্চা বাল বাচ্চা যা আছে সবগুলা স্বাধীনতা। তাহলে উনি ওই সময় একটা রিকনসিলিয়েশনের চেষ্টা করেছিলেন, তো এখন রিকনসিলিয়েশনের চেষ্টা হচ্ছে না কেন? সেটা আসছে। ওই রিকনসিলিয়েশনের চেষ্টার মধ্যে চমৎকার একটা নিয়েছিলেন। আবার ছোট্ট একটা ঘটনা বলে রাখি, রাজনৈতিক প্রজ্ঞা থেকে বেগম জিয়া কি করছিলেন তখন। এটা সাইটেশন লেখা, শ্রদ্ধামূলক বিবৃতি লেখার দায়িত্ব ছিল আমার উপর। ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি বললো যে কাকপক্ষীয় যেন না জানে, দুইজনকে সমানভাবে দুইজনের অবদানটা তুলে ধরতে হবে। এবং ইঙ্গিতটা একটু ভিন্ন রকমও ছিল, সেটা হলো বঙ্গবন্ধু যেহেতু বেশি বড়, জাতির পিতা, অনেক লম্বাও, আবার জিয়াউর রহমান সাহেব যেহেতু তার পক্ষে স্বাধীনতা ঘোষণা করছে, একটু ছোট, বললো যে ওটারে একটু চেপে ছোট করতে হবে, এটাকে একটু টেনে উপরে উঠাতে হবে যেন ব্যালেন্স করা যায়। তারপরে একটা বাদ সেরেছিল, আমি সেই জন্য এই কেতাবটা নিয়েও আসছি যদি প্রসঙ্গ আসে, যে বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে, এই লাইনটা প্রথম বিএনপির কোর গ্রুপের 4 জন
মান্নান ভূঁইয়া পার্টির জেনারেল সেক্রেটারি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একমাত্র জীবিত আছেন এখন 4 জনের মধ্যে, ব্যারিস্টার নাজমুল হুদা আর তরিকুল ইসলাম। আমাকে নির্দেশ হলো 4 জনকে দেখাতে হবে। 4 জনের মধ্যে প্রথমে মান্নান ভূঁইয়াই ওই বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয় এটা কেটে দিয়েছে। উনি খেপে গেলেন, বঙ্গবন্ধুকে আবার আমরা মানি না তাকে। উনি কেটে দেওয়ার পর বাকি 3 জনও আর এটা নিয়ে প্রতিবাদ করে নাই। আমি যখন ডক্টর শাহাদাতকে বললাম যে এটা রাখা দরকার, ঐতিহাসিক ঘটনা তো, রাজনীতিতে ঐতিহাসিক কিছু জিনিস বাদ দিতে নাই, যার সম্মান যেটা সে রাখতে হয়। তো এটা একটু বেগম জিয়ার সাথে 12 মার্চ 2003 আমাদের ফাইনাল মিটিং হয়েছিল ওনার অফিসে, সেখানে উঠাবেন। যেহেতু ডক্টর শাহাদাত মান্নান ভূঁইয়ার বন্ধু, ডক্টর সাদাত হোসেন, ডক্টর শাহাদাত হোসেন ক্যাবিনেট সেক্রেটারি, আমি তখন জয়েন্ট সেক্রেটারি। শাহাদাত হোসেন মান্নান ভূঁইয়ার বন্ধু, এক সময় তারা ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছে। আবার শাহাদাতের তো চুক্তির প্রতি বেশি ভক্তি থাকে, বারবার চুক্তি পাবে, সে কিছু বললে যদি এরা অসন্তুষ্ট বলে যে আমি এটা বলতে চাই না, যাক আপনি ম্যাডামের সামনে দরকার হলে তুলেন, আমি এটা সম্মতি দেব। এখন চিন্তা, কোথাকার পুস্কে জয়েন্ট সেক্রেটারি বদিউর রহমান আর কোথায় ক্যাবিনেট সেক্রেটারি, সেক্রেটারি অফ দ্য সেক্রেটারিজ ডক্টর শাহাদাত। কিন্তু বেগম জিয়া সাহেব বৈঠকে তার কার্যালয়ে আমি বললাম, ম্যাডাম এটা রাখা বোধ আপনাদের জন্য ভালো হবে, ঐতিহাসিক ঘটনা। তখন আমাকে মান্নান ভূঁইয়া সহেরা বললো একবার কেটে দিয়েছি, আবার আপনি কথা বলে আমাকে ওইখানে ম্যাডামের সামনে ধমক দিল, প্রধানমন্ত্রীর সামনে ধমক দিল। আমরা তো গন্ডারের চামড়া, যেটা সিদ্ধান্ত নেই আমরা কায়দা করে একভাবে না একভাবে উঠাবই। তো ম্যাডাম ঠিক তার নর্মাল যে স্টাইল, এভাবে একটু আঙুল দিয়ে এই আধা মিনিট থেকে 1 মিনিট একটু ভেবে বললে, ঠিক আছে আমরা মানি বা না আমি, আপনারা মানেন বা না মানেন, জনগণ যে খেতাব দিয়েছে সেটা থাকবে। আমি এটা এক টিভিতে বলার পরে একজন প্রটেস্ট করছে, বলে যে এটা হয় নাই। আমি এই যে এখানে বই নিয়ে আসলাম, সেটাতে তখন পরিষ্কার লেখা আছে লাইনে, যে 4th পৃষ্ঠা এটার মধ্যে যে শেষ ওই লাইনটাই শুধু বলা, 1969-এর গণ অভ্যুত্থানে তিনি কারামুক্ত হন। কারামুক্তির পর প্রদত্ত এক সংবর্ধনা সভায় তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এই সাইটেশন এটা বিএনপি সরকারের সময় দেয়া স্বাধীনতা 2003-এর। হ্যাঁ, তো এটা কেন বললাম, খালেদা জিয়ার, বেগম জিয়ার মাথার মধ্যে যেটুক রাজনীতি কাজ করেছে, ফোরসাইটনেস, তিনি ওই জন্য বলছে যে আপনারা মানেন বা না মানেন ওই 4 জনকে, আমরা মানি বা না মানি, জনগণ যে খেতাবটা দিয়েছে ওটা থাকবে। এটা রিকনসিলিয়েশন অংশ। এখন কেন হচ্ছে না? এখনও হতে পারে। 4th সংশোধনের সময় আমি জাতীয় সংসদে এডিশনাল সেক্রেটারি হিসেবে কাজ করেছি, সংবিধানের 4th সংশোধনে। ওই সময় 2004 সালে, জি, ওই সময় ব্যারিস্টার মওদুদ ওই সংবিধান সংশোধনীতে তাদের প্রস্তাবে একটা ছোট্ট ন্যাক্কারজনক ইস্যুকে সংবিধানের অংশ করতে চেয়েছিল। সেটা হইল ছবি প্রদর্শনী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদের ছবি কোন অফিসে কোথায় কিভাবে থাকবে, এটা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্টে 3 নম্বর আর্টিকেলের ওইখানে সাব আর্টিকেল দিয়ে ঢুকিয়েছে। আমি তখন জমিরুদ্দিন সরকার সাহেব স্পিকার, তাকে বললাম যে স্যার এই সুযোগে আর একটু আগাইতে পারেন। 2003-এর স্বাধীনতা পুরস্কার 2 জনকে দিয়েছেন, এই 2 জনের সম্মানে আর কাউকে দেওয়া হয় নাই। এইবার আপনারা এই 4th সংশোধনীতে আরেকটা জিনিস যদি করে দিতে পারেন তাহলে একটা বড় বিরোধ মিটে যাবে। উনি বললেন কি, আমলে আপনারা 4th সংশোধনীতে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে, যেটা পরে হাসিনা আসি আরও মজবুত করেছে, জাতির পিতা হিসাবে, আর প্রেসিডেন্ট জিয়াকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষক হিসেবে অন্তর্ভুক্ত করে দেন, আর একটু কাছে হয়ে যাবে। জমিরুদ্দিন সরকার সাহেব রিসেন্টলি মারা গেছেন, উনি বলেন যে বদিউর রহমান কথা তো বলছেন ভালো, ম্যাডাম আগেও এরকম একটা পজিটিভ অ্যাটিটিউডে ওই ইয়েটা রাখছে, কিন্তু সমস্যা হলো আমাকে তো মওদুদ এমনিই দেখতে পারে না, আমি যদি এটা বলতে যাই তাহলে মওদুদ তো আরও খেপে যাবে। উনি আর বলেন নাই। এখন যদি এরা চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধটা করা ঠিক হয় নাই, এই নিষিদ্ধ করে বাজাদ বাকি বেকায়দায় পড়তেছে। কীরকম? এই যে এখন যেটা বললেন, এত নিরাপত্তা, এত আতঙ্ক,
আওয়ামী লীগ গণ্ডগোল করে না, মানুষ একটা মরে গেছে কত আগে, সে 1975-এ তাকে খুন করা হয়েছে। খুন করার পরে আপনারা কায়দা করে আমাদের আরও এক দুইটা জিনিস রিকনসিলিয়েট করা ফাঁকে দিয়ে বলে রাখি, মরহুম না মৃত, শহীদ না প্রয়াত, এই চারটা শব্দেরও রাজনৈতিক সমাধান দরকার। আপনি 2003-এর এই সাইটেশনের মধ্যে দুইজনকে দেওয়ার সময় আপনি বঙ্গবন্ধুর বলা লিখছেন প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, আর জিয়াউর রহমানের বেলা লিখছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাহলে দুইজনরে মারল কিন্তু উর্দিওয়ালারা, সেনারা, বিপদগামী বলেন যাই বলেন তারাই তো মারছে। তো তাহলে বঙ্গবন্ধুকেও মারছে সেনারা, জিয়াকেও মারছে সেনারা, তাহলে একজন হয় প্রয়াত আরেকজন হয় শহীদ, কারণটা কি? তো এই চারটার মধ্যেও রাজনৈতিক রিকনসিলিয়েশন হইলে একরকম হতে হবে, কেউ শহীদ হবে কেউ প্রয়াত হবে, এটা হয় না। আর আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনীতি করে টিকে থাকার জন্য তো আরও বহু সময় লাগবে। ঐকিক নিয়ম করতে গেলে অনেকে বলে আওয়ামী লীগ কি শেখ হাসিনা যে ডিসেম্বরে আসবেন বলছেন, আসবেন কি না, পারবে কি না? আমি বলি যে ঐকিক নিয়মের যে পার্টি ইউনিয়নিতে আমরা শিখেছি, ঐকিক নিয়ম করতে গেলে তো আসার কথা না, কারণ 3.5 বছর ক্ষমতা থাকার পরে 21 বছর ক্ষমতার বাইরে ছিলেন। তো এখন এত বছর থাকার 17 বছর থাকার পরে এখন ঐকিক নিয়ম করতে গেলে আসে না। কিন্তু ঐকিক নিয়ম সবসময় কাজ করে না, শর্টকাট পন্থা হয়ে যায় একভাবে না একভাবে। সেই দিক থেকে যদি উনি আসতে চান, আসলে যদি ডিসেম্বরে আসেন, আমি আগেও বলেছি আই ডু ওয়েলকাম হার, আসুন, ওনার দেশ, উনি আসবেন না কেন, আসুন, বিচারের মুখোমুখি হন। আবার সরকার তো বলছে পর্যাপ্ত নিরাপত্তা দেখবে, আসার সাথে সাথে নিরাপত্তা দিয়ে রাখতে পারবে না, মেরে ফেললে হবে না, জঙ্গিরা মেরে ফেলবে না, অন্য গ্রুপ মারবে, সেগুলো তো আসলে দেখা যাবে। অথবা তাকে নিরাপদে আনে বিচার করতে পারবে কি না, বা তিনি কি করতে পারবেন, আসুক না, নিষেধ নাই। এইবার যদি ব্রিক্সের দাওয়াতে, ব্রিক্সের মধ্যে তো বি আছে, ওই বিটা তো আর বাংলাদেশ না, ওটা তো ব্রাজিল। ব্রিক্সের যে দেশগুলোর নাম দিয়ে তো হয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এগুলা দিয়ে, ওটা তো আমাদের বাংলা। ব্রিক্সের দাওয়াতে বা তার আগে দাওয়াতে যদি যান, রাজনীতিতে শেষ কথা বলে তো কিছু নাই। আমাদের প্রধানমন্ত্রী গিয়ে মোদির সাথে আলাপ করলে তো কিছুটা আমাদের আরও একটু হবে, বরফ গলবে। যদি না যান, যারা বলতেছে ওই যে লুঙ্গি পরা হোক, ধুতি পরা হোক, যারা না যাওয়ার পক্ষে কথা বলে, লুঙ্গি পরা ভাষা নিজে মানায়, উনি লুঙ্গি পরলে সেটা একটা অর্নামেন্টাল, কিন্তু অন্য কেউ নিজে 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 অপহৃত হইয়া লুঙ্গি পরে বড় কথা বললে মানায় না। মানাইতে হয়তো সবারই সবটা মানা নাকি? আমি যদি লুঙ্গি পরি হাঁটি, আমি কি মালানা বাসানির নখের যোগ্য হই নাকি? ওখানে মিলবে নাকি? তো যদি উনি যান, ত্রিবেদী সাহেবরা যেটা বলে যে দুই নেতা মোদি এবং তারেক রহমান সাহেব, দুই প্রধানমন্ত্রী কথা বললে অনেক এগোবে, ইয়েস, এটা একটা সুযোগ, যাওয়া দরকার। বরং গিয়ে তিনি যদি ইচ্ছা করেন, দেশে তো অনেকে বিরোধিতা করছে যাওয়ার, দেশের বিরোধিতা যারা করবে তারা তো বাজারকে ডুবানোর চেষ্টা করবে। আপনার জঙ্গি সাইজের গ্রুপ যারা, উগ্রবাদী গ্রুপ যারা, যারা দেশটা স্থিতিশীল থাকুক, ভালো থাকুক চায় না, মুখোশ পরে রাজনীতি করে, তথাকথিত বিরোধী দলের চেহারায় থাকতে চায়। বিরোধী দল তো এখন নাই, এটা তো এক দল, এটা আমি সবসময় বলি, ওদেরই তো অংশ। বাজায় একসময় সংসার করছে, একসময় সরকার করছে। আপনি যেটা বলছিলেন রিকনসিলিয়েশনের বাধা কোথায়? এইটা বাধা নাই তো, আপনার সদিচ্ছার বিষয়। এই যেমন আপনি একটা বলি, অনেকে ওটা যার জন্য মানে গালিগালাজও করতে পারে, তারেক রহমান সাহেব ইন্ডিয়া যাইয়া মোদির সাথে আলাপ করলে, আলাপের সময় যদি উনি বলেন, এটাও তো উনি বলে বসতে পারেন যদি ইচ্ছা পোষণ, যে ঠিক আছে ফাঁসি হয়েছে, তারপরেও উনি যেহেতু দেশে যাবেন বলছেন, আমি যেহেতু দেশের প্রধানমন্ত্রী, আনেন শেখ হাসিনার সাথে আমি কথা বলবো, উনি দেশে কিভাবে যেতে চান, আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি, তার কি প্রোটেকশন দিতে পারি, বিচার অনুযায়ী চলবে, আইন নিজের গতি। কিন্তু প্রধানমন্ত্রী কি একজন ফিউজিটিভ কনভিক্টেডের সাথে দেখা করতে পারেন? হ্যাঁ, উনি দেশে আসতে চাচ্ছেন তো, আসলে বিচার চলবে। উনি যেহেতু ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আমি দেশে নিতে চাই, উনি কি কি সুযোগ সুবিধা সরকারের কাছে চান, বিচারের গতিতে চলবে। ফাঁসি তো হয়েছে, তারপরে ওনার বক্তব্য আমরা শুনবো, অসুবিধা কি?
রাজনীতিতে তার বক্তব্য প্রচারেই তো বাংলাদেশে নিষেধাজ্ঞা আছে, আমরা মিডিয়াতে প্রচার করতে পারি। আচ্ছা, আমরা নিষেধাজ্ঞা প্রচার করতে পারি না। বাংলাদেশের বিচার ব্যবস্থাতে কত নিষেধাজ্ঞা হয় না। একসময় তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার করা বিচারকের মাধ্যমে নিষেধাজ্ঞা ছিল না, মনে আছে নাকি? না ভুল করতেছি? না না, ঠিক এটা বলছেন। ঠিক বলতেছি তো। তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার এই দেশের বিচার ব্যবস্থা নিষেধ করেছে না? তো নিষেধ করার পরে কি ওনার ঠেকা রাখা হয়েছে? সময়ে প্রকৃত কাজের মূল্যায়ন হয়ে যায়। শেখ হাসিনা ওই যে আমাদের সংসদ ভবন একটা আছে, ওই যে কে একজন সুন্দর লুই কান্নাকে বিরাট একটা বড় নকশা করলেন। শেখ হাসিনা লক্ষ লক্ষ ডলার খরচ করে সেটার সমস্ত মূল কাগজপত্র আনলেন না? প্রেসিডেন্ট জিয়ার কবর সরাই দিবেন বলছেন না? হাসছেন নাকি? কপাল গুনে কি হইল, সেখানে জিয়ার সাথে আবার খালেদা জিয়াও এখন সাহিত্য। কপাল গুনে সেখানে কবর আরও একটা খালি আছে, কার ভাগ্যে জোটে নাকি শোনা যায়। তো সব কিছু চাইলে হয় না। নিষেধাজ্ঞা, আপনি তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিচ্ছেন। হি ইজ প্রাইম মিনিস্টার নাও, ওভারওয়েলমিং মেজরিটিতে আসছে। খোমেনি হয়ে আসুক, যাই হয়ে আসুক, জনগণ তো ভোট দিয়েছে। তো তদ্রূপ এনার রিকনসিলিয়েশন হইলে ওনার বিচার আছে, ফাঁসি হয়েছে, ফাঁসি হোক। তারপরেও ওই দণ্ডিতের সাথে কাঁধে যাবে দণ্ডদাতা, কি আছে না বিচারকের, যদি কথা বলে তো গুনার কিছু নাই। বিচার তো হয়েছে, ফাঁসি কার্যকর হবে। তারপরেও রাজনৈতিক রিকনসিলিয়েশন হওয়া ভালো। ওনার ইন্ডিয়া যাওয়াটা আমি সাপোর্ট করি, কথা বলাটা আমি সাপোর্ট করি। না হইলে ইন্ডিয়া ক্রেডিট নেবে। তারা যে দূরাদূরি করতেছে, ত্রিবেদী সাহেব এখানে শুনে দূরাই মোদির কাছে গেল, দূরাই আসলো, তারা ওয়ার্ল্ড ওয়াইড প্রসারণা চালাবে যে আমরা তো চেষ্টা ত্রুটি করতেছি না, আমরা কত বলতেছি। আর রাজনীতিতে গো বা জেদ চলে না। ওই যে কোয়ান্টাম মেথড না কি আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। ভিতরে কি আছে সেটা আপনি কৌশল রাখবেন। রাজনীতি মানে আমি আরও একবার বলছি, কুটবুড়ি, কূটনীতি, সব চাল। সেখানে আপনার ভিতরে কি আছে আপনি ভিতরে রেখে দেবেন। কিন্তু বাইরে ওরা যখন বেশি লম্বজম্ব করে সব জায়গায়, আপনি চীনে গেছেন, ওদের একটু খায়স আছে না, ওখানে যান, চাইবে না? বড় প্রতিবেশী না? রাজনীতিতে বাংলাদেশ সবার কাছে এখন একটা সুন্দর স্থান না? আমেরিকা 3 দিন আগে, ইউনুসের পতনের 3 দিন আগে না 4 দিন আগে বলে যে বাণিজ্য চুক্তি একটা করাই নিচ্ছে না। তো চীনে গিয়ে আসছেন, মালয়েশিয়ার পরে ইন্ডিয়া পাশের প্রতিবেশী, তো বদলাতে পারবেন না। বউ বদলানো যায়, স্বামী বদলানো যায়, তালাক দেয়া যায়, সেগুলো হয়, কিন্তু প্রতিবেশী হট করে বদলাইতে পারবেন কিনা? আল্লাহর তরফ থেকে বড় ভূমিকম্প হইয়া মাটির তলায় ডুবে না গেলে। আবার আপনি কিং হলে কুইনকে বদলাতে পারবেন না। কিন্তু কিছুদিন কিন্তু আছে, তারপরেও প্রেমের জন্য অনেক সময় কিংও হতে চাইবেন। বুঝেন না, 3 নম্বরে আমি জামাতের আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের গত সপ্তাহে গাইবান্ধায় দেওয়া একটা বক্তব্য আমি আপনাকে কিছু কোট করে শোনাতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনি যে পথে হাঁটছেন সেই পথে আপাও হেঁটেছিল। আপা যাওয়ার আগে বলতো আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না, কি হয়েছে এখন? পালাইছে, তাই না? এই পথে যারা হাঁটছেন তাদেরকে পালাতে হবে। এই পথে হাঁটলে আপনি মক্কা যেতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। প্রধানমন্ত্রী কি ভুল পথে হাঁটছেন? এটা শফিকুর রহমান সাহেবের কথা। জি। শফিকুর রহমান সাহেবটা কে? ওই ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির, বিরোধী দলের নেতা। জি। ওনাদেরকে এগুলো বলতে হয়, কারণ রাজনীতি করতে হলে দিনে মঞ্চের মধ্যে গোষ্ঠী উদ্ধার করতে হয়, রাতে এক টেবিলে বসে খেতে হয়। তাহলে গত 6 মাসে রাজনীতির ভাষা, রাজনীতিবিদদের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো গুণগত কোনো পরিবর্তন আসেনি? না, আসেনি। বরং গুণগত পরিবর্তনের জন্য তারেক রহমান সাহেব চেষ্টা করেছিলেন। উনি ডাক্তার শফিকুর রহমানের বাসায় গেছেন, নাহিদের সাথে দেখা করেছেন, হ্যাঁ, সেগুলা বলেছেন। এবং উনি তখন থেকে যেটা বলে আসছেন, এই ডাক্তার শফিকুর রহমান সাহেব তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলা ভুয়া চিৎকার করছে না ভোটের সময়? বলছে না এগুলা ভুয়া, হ্যাঁ? ওর রাজনীতি এগুলো বলতে হয়। কিন্তু উনি তো এগুলো বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। আরে, তো উনি তো বাস্তবায়ন করতেছেন না, ভুয়া বলতে হয়। তো টেকনিকটা হইল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জুলি থেকে কতটুকু নেবেন। এরা যেটা এখন বিরোধী দলের আছে, এই বিরোধী দলটাকে আমি বিরোধী দল বলি না, এখনও বলি না। কারণ কপাল গুনে 71-এর স্বাধীনতা বিরোধীরা, ওই আপনি
আলীকে বন্ধ রাখার কারণে তারা এতগুলো সিটে চলে আসছে। এখন আমরা কি বাজাদের ম্যাডামের শেষ আমলের কথা মনে নাই? 64 জেলার মধ্যে 63 জেলায়, যদিও আরেক পণ্ডিত 64 জেলায় বলছে, এক জেলায় হয় নাই, 63 জেলায় এক যুগে বোমা হয় নাই। বিচারকের কোর্টে বোমা হয় নাই। বাংলাবাই নামে এক হিরোকে আমরা চিনি না, মাথা নিচের দিকে দিয়ে পা উপরে গাছের মধ্যে লোক ঝুলাই রাখছে না? শাইখ আব্দুর রহমান নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছে না? এই শক্তিগুলোর উত্থান কার আমলে হয়েছে, কিভাবে হয়েছে? তো এখন যদি আপনার এই যে আবার কি গ্যাসে চুলা না কি সদৃশ্য বোমা একটা ফাটলো কোথায়, এই যে কালকে না পরশু খবরে দেখা গেল কোথায় ককটেল হইল, এগুলা কেন হবে? এগুলা হবে আপনি অস্থিতিশীল সৃষ্টি করতে চাইবেন। যারা জামাতের থেকে বিরোধী দলে গিয়েছে তারা খোদ বাজাতকে গিলে ফেলে ক্ষমতা আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, এটা খেয়াল রাখেন। কারণ তারা 71 থেকে যখন গোলাম আজমের নাগরিকত্ব দিয়ে জিয়াউর রহমান যখন তাদেরকে পুনর্বাসন করেছে, এনেছে, তারপরে তারা দাফে 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 দেবে আস্তে 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 দেখেন কিভাবে সুই হয়ে বেগম জিয়ার মন্ত্রিসভায় ঢুকেছে না তারা। তারপরে কিভাবে এখন আস্তে আবার সংসদের মধ্যে একটা শক্তি নিয়ে বসেছে না। এখন যদি বাজাত চালে ভুল করে, অঙ্কে ভুল করে, একটা ভুল তো করেই ফেলেছে, আলী নিষিদ্ধ করে। কারণ তারা যদি মনে করে, একসময় আমার একটা লেখার কলাম ছিল, তারা সব করে রব হাসিনা বনাম বাকি সবগুলো হাসিনার বিরুদ্ধে একজোট হয়েছে, কিন্তু পেরে উঠে নাই। এখন আচমকা পচা মুখে পা কাটে, কোটা আন্দোলনে চট করে ছাত্ররা তাবা গরম করলো, রাজনৈতিক নেতারা অন্যরা আইসা রুটি সেঁকে ফেলল। এই রুটি সেঁকতে যাইয়া খেয়াল রাখা দরকার যে তাওয়াটা আসলে কে গরম করছিল, সুফলটা কে নিল। এখন জামাত বিরোধী দল এরা যে কথাগুলো বলতেছে, এই যে কথাটা শুনাইলেন, এই জাতীয় কথাগুলো তো আরও বেশি উস্কানিমূলক। আমরা একটা স্থিতিশীল সরকার চাই। জামাত এত বেশি আগ্রহী হইলে আরও দৃঢ়স্থিরভাবে রাজনীতি করুক। এই বছরও তো ক্ষমতা আসার চেষ্টা করছিল, বাইরে একটা কথা উঠছিল না জামাত এবার ভোটে ক্ষমতা এসে যাবে। আমি একমাত্র ব্যক্তি এটা ডাইরেক্টলি বলছিলাম, যে একটা উদাহরণ দিয়ে বলছিলাম, দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ একটা রচনার মধ্যে লেখক বলতেছেন যে পৃথিবীতে প্রাণের সৃষ্টি কীভাবে হয়েছে। উনি উদাহরণস্বরূপ বলতেছেন যে 6টা বানরকে, যে বানর লেখাপড়া জানে না, মিলিয়নস অফ ইয়ার মানে 1 মিলিয়ন তো 10 লাখ, এরকম মিলিয়নস অফ ইয়ার যদি টাইপ করতে দেওয়া হয় 6টা টাইপরাইটারে, মিলিয়নস ইয়ার টাইপের পরে হঠাৎ করে যদি একটা পার্টিকুলার বানরের একাধারে টাইপিংয়ের মধ্যে হঠাৎ করে যদি শেক্সপিয়ারের একটা সনের টাইপ হয়ে যায়, সেটা যেমন অ্যাক্সিডেন্ট, লাইফ অন আর্থ অরিজিনটা এরকম একটা অ্যাক্সিডেন্ট। তো জামাত যদি এই 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতা এসে যায়, ভোটের আগে বলছি না, তাহলে এটা হবে এরকম একটা অ্যাক্সিডেন্ট। সেটা তো 30-31-এও আসতে পারে। হ্যাঁ, এখন তারা সেই চেষ্টা করতেছে, সেটাই বলতেছি। এবং তাদের সেই চেষ্টা সফল হয়েও যাবে যদি বাজার চালে ভুল করে। একটা ভুল তো তারা করে ফেলল, আলীকে নিষিদ্ধ করে। তাদের ধারণা জামাত, জানাফা এবং বাজাত এই তিনটে মিলে আলীকে আসতে দেবে না। আলীকে আসতে না দিয়ে যে আবার এখানে ওই যে শত্রুকে, যে যার শত্রু তার ঘরেই প্রশ্বাস হয়ে যাচ্ছে, এটা কি টের পাইছে? আল্লাহর ইচ্ছার মধ্যে তো কলা কৌশল থাকে না। যারে মারার জন্য ফায়দারা করল কে? ফেরাউন। তার বাড়িতে বড় হয়ে গেল কে? হয়ে যাচ্ছে। যার কবর উঠে নেওয়ার জন্য অস্থির হয়ে গেল, লুইকানরে আনলো, সেখানে তো আরেকজনের কবর হইল, সামনে হয়তো আরেকজন হবে। সেজন্য রাজনীতিতে দল নিষিদ্ধ করা ঠিক না। জামাতকে যখন শেখ হাসিনা নিষিদ্ধ করেছে, তখনও আমি লাইভ দিতে বলছি এটাও ঠিক হয় নাই। এখনই অবিলম্বে এই জামাতের লম্পজম্প থেকে এগুলো শেষ করার জন্য আওয়ামী লীগের রাজনীতি খুলে দিতে হবে। এটা বাজারে। সেটা কি জামাতের চাপের কারণেই বিএনপি পারছে না, নাকি বিএনপি আসলেও চায় না? আমার একটা ধারণা এখানে বিএনপির তো খুব আছে। বিএনপি কিন্তু আপনার নিষিদ্ধ করার আগে তারা বলেছিল যে আমরা দল নিষিদ্ধের বিপক্ষে।
বলছি, বহুবার বলছি, এবং ইউনুসও তো বলছিল যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমরা যাব না। কিন্তু যে বাচ্চা কাচ্চারা যমুনার ওখানে বেসকি দিল, তখন উনি কায়দা করে বললেন যে দল এখনও নিষিদ্ধ করি নাই, শুধু কার্যক্রম নিষিদ্ধ করলাম। কথা তো একই হইল। আপনি যদি বলেন যে লোকটা মারা গেছে, আল্লাহর অশেষ রহমত, চোখ দুইটা তো মাশাল্লাহ ভালো আছে, মরে যাওয়ার পর চোখ দুইটা ভালো থেকে লাভ কি? হ্যাঁ, বিএনপি কি চাচ্ছে না? বিএনপি যদি সাহসী রাজনীতি করতে চায়, তাহলে বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে, দরকার আছে। ভোটের সময় তো সুযোগটা নিয়েছে। ভোটের সময় বিএনপির অনেক প্রার্থী আওয়ামী লীগের ভোট নিয়েছে না? ভোটের পর পর তাদের কিছু ছোট্টখাটো অফিস খুলেছে না? তো এখন নিশ্চয়ই এটা জামাতের বা এদের চাপ আছে, আর বিএনপির মধ্যে একটা জুজুর ভয় আছে, যদি রাজনীতি খুলে দে তারা আবার পপুলারিটি হারায় কিনা বা সেটাও কিনা, রাজনীতিতে আবার আওয়ামী লীগ তো বিএনপি জামাতের সাথে জোট বেঁধে আন্দোলনেও নামতে পারে সরকারের বিরুদ্ধে। সেটা সবসময় নামছে, জামাতের বিরুদ্ধে জোট বাঁধবে, আগে তো বাঁচছে না, আগে হয়েছে না। জামাত হইল যখন যেখানে তার লাভ বেশি থাকবে সুবিধাবাদের জন্য। তাহলে রাজনীতি, যেটা আমরা আগে বলতাম, রাজনীতি, আমাদের দেশের রাজনীতি জিরো সাম গেম, জয় পরাজয়ের খেলা, রাজনীতির কি সেটাই রয়ে গেছে? রাজনীতি এখনো বাজনীতি রয়ে গেছে। আমি সবসময় বলি বাজনীতি হলো বাজ ফাঁকির নীতি। আমি ফেভারিটলি এটা বলি, মূল্যায়ন করে সবটা দে। কারণ আমি যে তিনটা বাজ পাখি নীতিটা কি? বাজ ফাঁকির নীতি বলছি, আমি তিনটা বই লিখে রাখছি। একটা হইলো ডুমুরিয়ার থেকে সচিবালয় আত্মজীবনী, সেখানে অনেক রাজনৈতিক আলোচনা আছে, মূল্যায়ন আছে। আরেকটা হইলো আপনার সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র, এখানে 7টা বইয়ের কালেকশন। তারপরে চেতনায় বুদবুদ, এখানে প্রচুর রাজনীতি, এবং জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, খালেদা জিয়া, হাসিনা, এরশাদ, এই 5 জনের নাম কতবার যে আমার বইতে আসছে বিশ্লেষণ করতে গিয়ে। বাজ ফাঁকির নীতিটা হচ্ছে, বাজ ফাঁকি অনেক উপরের থেকে শিকার খেয়াল করে, দৃষ্টি দেয়, ছো মারে, এবং কোনো রকমে যদি পস্কায় যায় খড়কুটে একটা হিসিলিও নিয়ে যায়। রাজনীতিটা এখন ব্যবসা হয়ে গেছে। বাজ ফাঁকির মতো চো মারবে, যদি $1,000,000 না পারে খড়কুটার মতো কিছু ডলারের। এটা কি সবার কাছেই একই নীতি? মোটামুটি এখন পর্যন্ত রাজনীতি বাজনীতিতে আসে, এটার কোনো পরিত্রাণ এখনো হয় না। আমরা রাজনীতি নিয়ে কথা বললাম, একটু অর্থনীতি নিয়ে কথা বলতে চাই। সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি কতটা এসেছে? মূল্যস্ফীতি কমেছে বলা হচ্ছে, কিন্তু বাজারে গেলে জিনিসপত্র পণ্য মূল্য তো কমেনি। স্বস্তি আসেনি, কিন্তু আমার কোনো কষ্ট নাই। আমি ব্যক্তিগতভাবে মূল্যস্ফীতি কমুক বাড়ুক, জিনিসের দাম বাড়ে, আমার কিছু যায় আসে না। আপনার ক্রয় ক্ষমতা হয়তো বেশি? না, ক্রয় ক্ষমতার জন্য নয়। আমি ছোট্ট থাকতে পাটিগণিতের একটা অঙ্ক শিখছি, ওইটা অনুসরণ করি। আমি জীবনের ছোট ছোট অনেকগুলো নীতি মানি। যেমন আমার মা বলতো যে কোনো কিছু বাবা খাওয়ার ইচ্ছা হইলে সেকেলে, ওই ব্রিটিশ আমলের মহিলা ক্লাস 4-5 পর্যন্ত পড়ছে, বাপের কাছে চিঠি লিখতে পারতো বাংলায়। উনি বলতেন যে বাপরে, কিছু খাওয়ার মনে হইলে সাথে সাথে খাই ফেলবি, কারণ জীবনে ওইটা খাওয়ার ইচ্ছা নাও হইতে পারে, এবং প্রথম সুযোগে না খাইলে পাওয়া নাও যেতে পারে। আমার আব্বা বলতেন যে মুক্তিযুদ্ধে কি অবদান, কোনখানে কি করছে, জিন্দিগিতে ওইগুলো ভুলিও নামে আনবে না, আর এই দেশে রাজনীতি করবে না। আমি মানতেছি এখনো স্বস্তি আসে না ওই পাটিগণিতের অঙ্কটার জন্য। পাটিগণিতে আমরা শিখছিলাম যে এক লোকের বাজেট এত, দ্রব্যের দাম, জিনিসপত্রের পণ্যের দাম যদি শতকরা এত বাড়ে, তাহলে সে জিনিসটা কত % কমাইলে কিনলে তার বাজেটের কোনো পরিবর্তন হবে না। এই গত সপ্তাহে আমি ওই মিষ্টি নাইওয়ালা টোস্ট কিনতে গেছি। সবসময় 1 কেজি কিনি মিরপুরের একটা বড় দোকান থেকে, পানিতে ভিজাই খাই, ভালো লাগে। এবার আধা কেজি কিনতেছি, দোকানদার সিনে 2.5-3 বছর ধরে কিনতেছে, বলে যে সবসময় 1 কেজি, এবার আধা কেজি নিলেন কেন? তাহলে টিনের উপরে আগে তো 240 টাকা লেখা ছিল, এখন তো তোমরা 1 জুলাই থেকে 260 টাকা লিখছো, তো 20 টাকা তোমরা বলতেছো কর্মচারী বেতন, কারেন্টের দাম এইসব বাড়ছে বলে বাড়াইলা, তো আমিও সেই জন্য এটা কমাইলাম, আমিও একটু লাভ করতে চাই। এখন 130 টাকা হবে আধা কেজি, আর আগে 240 টাকা, আমিও কিছু লাভ করলাম, হাফ কিনবো, কম খাবো। কিন্তু নিম্ন মধ্যবিত্ত যারা, মরবে, মরতে দেন। নিম্নবিত্ত, গরিব, ওই যে আমাদের এক দাদি ছিল ছোট থাকতে, সে
পঞ্চাশের দশকের শেষের দিকে, বলতো যে আফক মিয়া ছিল মেম্বার, তার কাছে বুড়ি যাইতো, বলতো যে রেশনের, বলতে আমার একটু চিনি দেন। কয় যে বেটি বুড়ি তুই করিস ভিক্ষা, তুই তো চিনি পাবি না। বলে তাহলে একটু চাল দিও, চাইলেও পাবি না। তাহলে আটা, তুই ভিক্ষা করস, তোর তো আটাও দেওয়া যাবে না। তখন হে আসি বলতো, নাতি গরিব হইল আল্লাহরও দুশ্মন, খোদারও দুশ্মন, আফক মেম্বারেরও দুশ্মন। দুনিয়া দাঁড়িয়ে দলা মশা করিয়া আফক মিয়ার পেছনে ঢুকাই দাও। গরিবের প্রতি সবার একটা আক্রোশ থাকবে। ভিক্ষাবৃত্তির মতো সোশ্যাল সেফটি নেটওয়ার্কে অলস শ্রেণী সৃষ্টিতে চলে যায় কিনা, ফ্যামিলি কার্ড দেবেন, এটা দিবেন, ভোটার বাড়ানোর পয়তারা হবে কিনা, কিন্তু বাজার কন্ট্রোল করার শক্তি তো এখনো আসে নাই। সিন্ডিকেট কি এখনো শক্তিশালী বা কার্যকর? কার্যকর বলছে তো, নাইলে এত বাড়ে কেন? ওই যেখানে আসে সেখানে এত কম দাম, এখানে আসতে আসতে তো হয় কেন? আপনি সোজা হিসাব তো হবে, ওইখানে ভ্যানে উঠাই দিবে, ভ্যান ট্রাকে উঠাবে, ট্রাকেতে এখানে কারণ বাজার বা আরতে নামবে, তাহলে এইগুলো যোগ করে না ভাগ হবে, তারপরে মার্জিনাল 10% 15%, তো এত বেশি কেমনে হয়? আর আমাদের অভ্যাসও খারাপ আছে। কয় কাঁচামরিচ 400 টাকা 600 টাকা হয়, তো না খাইলে কি গুনাহ হয়? মহাভারত অশুদ্ধ হয়? এর আগে একবার কাঁচামরিচ 800 না কত হইল, আমি দোকানদার বললাম এক হালি কাঁচামরিচ কত হবে? বলে যে এটা কি হইলেন, এক হালি কাঁচামরিচ বেচা যায় কি? আরে বেচা যায় না কেন? এই দেশের রাজনীতি যদি রসুন পেঁয়াজও নেতা হয়ে যেতে পারে সুযোগে, সবাই যদি নেতা হয়, পারিবারিকভাবে আসে যায়, তো হালি কেন কাঁচামরিচ চলবে না, ডিমের হালি চলে? আপনি শক্ত প্রশাসনের মধ্যে একটা বৈশিষ্ট্য এখনো দেখা যায় না আমাদের দেশের রাজনীতির ইতিহাসে। আমি যেটুকু পর্যবেক্ষণ করছি, ক্ষমতায় এসেই প্রথম চোখ বুঝে ঘুমের আগে চিন্তা করে 5 বছর পরে ইলেকশন হইলে আমার কি কি কাজ করলে ওটাতে উতরাইতে হবে, এইটার জন্য কেউ ভালো কাজ করতে পারে না। 5 বছর পরে ইলেকশন কি হবে সেটা চিন্তা না করে এই 5 বছর এক মেয়াদই থাকবো, এই মেয়াদে এই কয়টা কাজ সেরে যাব, প্রিয় হই অপ্রিয় হই, তাহলে লজিক্যাল সিকোয়েন্সে অটোমেটিক 5 বছর পরে সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী নিজে চেষ্টা করছেন, তাহলে ব্যুরোক্রেসি, তার যে আরও টিম মেম্বাররা আছেন, তারা কি তার সাথে তাল মেলাতে পারছেন না? তিনি ঠিক মতো লোক সিলেক্ট করতে পারছেন কিনা সেটারও তো প্রশ্ন আছে। তার উপদেষ্টা পরিষদ এবং তার যে মন্ত্রিসভা করেছেন, এখানে আবার ওই যে একটা কথা ফাঁকে দিয়ে বলে রাখি, ছোট্ট জিনিস আমাদের চোখে পড়ে কম, আছে মন্ত্রিসভা কিন্তু বলে মন্ত্রী পরিষদ। আপনারাও মাঝে মাঝে মন্ত্রী পরিষদ বলেন, আবার বিভাগের নাম এখনও মন্ত্রী পরিষদ বিভাগ, মন্ত্রী পরিষদ নাই। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে কাউন্সিল অফ মিনিস্টার, সেটা বাংলা হইল মন্ত্রী পরিষদ, আর ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টে ক্যাবিনেট বাংলা হইল মন্ত্রিসভা। তাহলে মন্ত্রী পরিষদের নাম থাকারও দরকার নাই, মন্ত্রী পরিষদ বলে মন্ত্রিসভা হয়ে যায়। তিনি তার সিলেকশনগুলো শক্তভাবে ফেয়ার নিতে পেরেছেন কিনা, কিছু কিছু সিলেকশন নিয়ে নাম বললে তো এমনি আমার দেখতে পারে না বাজার, অনেক সময় যাদের সুবিধা হয় তারা পছন্দ করে, যাদের অসুবিধা হয় তারা অপছন্দ করে। অনেকগুলো বিতর্কিত লোক আছে, অযোগ্য লোক আছে, কোনো এক সময় আপনার দল করছে, দলের ব্যানার করছে, আমলা হোক কামলা হোক বাইরে আছে, কিন্তু তার চারিত্রিক স্খলন আছে, সোর হিসাবে তার রেপুটেশন আছে, তাদেরকে আপনি নিয়ে আসছেন ক্ষমতায়। অথচ প্রেসিডেন্ট জিয়া তো এসব ব্যাপারে দল করার জন্য, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তিনি রাজাকার বাজাকার, আলবদর আলশামস, ওই যে জয়ভুরিয়াটের আলিম টালিম সবগুলো নিয়ে আসছে আওয়ামী লীগের জন্য, সেটা করছে, কিন্তু কঠোর ছিলেন। তার 3 জন এডিসির মধ্যে বঙ্গভবনে একজন এডিসি আর্মি থেকে ছিল, আমি মিটিং করতে যাই পরে ওই এডিসিকে পাই না, বাদ দিচ্ছে। কেন? শুধু বিনা অনুমতিতে একটা মেয়েকে বঙ্গভবনে অ্যালাউ করছিলেন, সাথে সাথে চেক করে দিচ্ছে। হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম শক্ত করতে না পারলে, আমলাদের মধ্যে যদি আপনি যোগ্য আমলাকে দিয়ে গাইড করায় কাজ আদায় করতে না পারেন, আপনি যদি আগের দলীয়করণে আবার চলে যান, তাহলে আপনি সুফল পাবেন। আমলাতন্ত্র কেমন দেখছেন গত 6 মাসে? জি, আমলাতন্ত্র কেমন দেখছেন? আমলাতন্ত্রের মধ্যে কোনো পরিবর্তন তো আমি দেখছি না, কারণ আপনি তো মোটামুটিভাবে সব দখল করতেছেন ক্ষমতা এসে। বিনা ভোটে কিছু ওই পরিষদ টরিষদ, যে মেয়র টেয়রের পদ নিয়ে নিলেন, তারপরে আবার রাজনৈতিক লোকজনকে আপনি 11টা প্রতিষ্ঠানে দিয়ে দিলেন,
বলতেছেন যে রাজনৈতিক ব্লাড দিয়ে ভালো করবে, তারা আবার নিজের পদ ত্যাগ করে নাই। তো আমলারাও এখন সুর বুঝে চলবে। আমলারা হইলে একটা শ্রেণী, আমি নিজে ছোটোখাটো চাকরি করে যেটা বুঝেছি, এরা দেখে, এরা লেখাপড়া করে আসে, তো রাজনীতিতে বেশি লেখাপড়া করতে হয় না। নেতৃত্ব গুণ শক্ত থাকলে, জনগণকে মোবিলাইজ করার ক্যাপাসিটি থাকলে, জনগণের মাথাটা বুঝতে পারলে বড় রাজনীতি হওয়া যায়। কিন্তু আমলা হইতে হইলে প্রচুর লেখাপড়া করে যেতে হয়। কারণ আমলা কিরকম শতান বুঝেন, ছোট্ট একটা উদাহরণ দিই, আমলার মধ্যে বুদ্ধি থাকতে হয়। যেমন প্রেসিডেন্ট জিয়ার আমলে একটা জাতীয় দিবস করা হইল, কেরামত আলী সাহেব ক্যাবিনেট সেক্রেটারি, যে আমাদের একটা জাতীয় দিবস করতে হবে। তো কয়েকটা বড় দিবস প্রস্তাব করা হলো, 21শে ফেব্রুয়ারি, তারপরে যাইয়া 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এরকম বড় বড় দিবসগুলা প্রস্তাব করা হলো। এর মধ্যে 26শে মার্চটা সিলেক্ট করা হলো। খেয়াল করেন যে তখন বলা হলো 26শে মার্চ আমাদের জাতীয় দিবস হবে। যেই এটা ঘোষণা হইল, তখন আওয়ামী লীগের সুধাংশু শেখর হালদার সহ এরা চিৎকার শুরু করে দিল, গেল গেল, স্বাধীনতা দিবসটার মর্যাদা শেষ করে দিল। এখন এটা উদ্ধার হইতে হবে। তো প্রেসিডেন্ট জিয়া কেরামত আলী সাহেব বললেন যে সমালোচনা বন্ধ করতে হবে, কিন্তু ডিসিশন তো হয়ে আছে, 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে উইল বি অবজার্ভ অ্যাজ ন্যাশনাল ডে। তো সমাধান হইল, সমাধান রাজনৈতিক মাথায় আসে না, এই জাতীয় কূটকৌশলের সমাধান ব্যুরোক্রেটরা দেয়। কেরামত আলী সাহেব বললেন, আমাকেও বললেন, তা বললেন স্যার কোনো অসুবিধা নাই, একটা প্রেস রিলিজ দিয়ে দেব, একটা গায়ে দোষ নিব আমি। ওইখানে যে উইল বি অবজার্ভ, সেখানে উইলের পরে অবজার্ভের মাঝখান দিয়ে একটা অলসো দিয়ে দেবো খালি, যে এটা টাইপে ভুল পড়ছে, তাহলে এটা 2 দিবসের মর্যাদা, বাস থেমে গেল সব। আপনি আমলাকে কন্ট্রোলে রাখতে হইলে ভার অথবা ভার, 2 দিকের যে কোনো একদিকে, 2টা হইলে তো সোনায় সোহাগা। আপনি যদি পলিটিক্যাল মন্ত্রী হন, আপনার চোখের দিকে তাকাইয়া আমলা সেক্রেটারি যেন বুঝে যে আপনি আমলাকে চিনেন, আমলাকে বুঝেন, আপনার মন্ত্রণালয়ের কাজ আপনি বুঝেন। এখন কি মনে হচ্ছে? এখন পর্যন্ত 6 মাসে এরকম বলা যাবে না, তবে যেটুক মনে হচ্ছে সেটা হইল এখনো স্থিতি অবস্থায় আসেনি। আমলার উপরে কর্তৃত্ব, নেতৃত্ব প্রতিষ্ঠিত করে মন্ত্রণালয় চালানোর মতো অবস্থাতে এখনো এরা স্থিতি হন। আগে যেমন বলা হচ্ছিল, আমরা আরেকটা প্রসঙ্গে যেতে চাই, একটু বলা হচ্ছিল নির্বাচনের পরে স্থিতিশীলতা আসবে, বিনিয়োগ আসবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিনিয়োগের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমি তো বিনিয়োগের অবস্থা এখনো কিছু দেখছি না। তার কারণ বিনিয়োগের মধ্যে আপনি এফডিআই বলেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলেন, দেশীয় বিনিয়োগ বলেন, বিনিয়োগ যারা করে তারা তো ব্যবসায়ী, তারা দিনের শেষে ঝরানো গামের বিনিময়ে কিছু পয়সা তো চাইবে। আপনি আপনার টাকা বিনিয়োগ করার আগে কয়েকটা জিনিস দেখবেন। এক হলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, কেমন আপনার যেগুলা বিনিয়োগের কাঁচামাল রসদ, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলো আপনি ঠিকমতো পান কি না। তারপরে আপনি দেখবেন আপনার নিরাপত্তা, যেখানে অনেক লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা খরচ করে করবেন, আপনার সেটা এখানে নিরাপদ থাকবে কি না। পলিটিক্যাল স্টেবিলিটিটা কেমন, ওই যে মব টপ জায়গা ফট করে আপনার টাকা লুয়ে যাবে কিনা, ভেঙে দেবে কিনা। এখন তো পলিটিক্যাল স্টেবিলিটি আছে, মবের ভয়ও কম আছে। আর তারপরেও যারা বিনিয়োগ করে তারা তো এই শুধু কয়েক মাস দিয়ে করবে না, একটু লং টার্ম, তাতে একটা লং টার্ম পার্সপেক্টিভে দেখে। আর বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, এগুলো স্থিতিশীলতা দেখবে। আমাদের নিজেদেরটাও একটা বন্ধ হচ্ছে, তো সেটা স্থিতি হইলে, যেমন বিদ্যুতের এখন আমি গত সপ্তাহে 1 সপ্তাহ আগে 8-9 দিন দেশে ছিলাম, মানুষের সাথে মিশেছি, দেখেছি। ঢাকাতে তো কিছুটা আছে বিদ্যুৎ, গ্রামের অবস্থা তো মানে রাতের মধ্যে কতবার গেছে, এবং এটা চট করে আপনার একটা বিএনপির বিপক্ষে চলে যায় কথাগুলো। ওই আগে বিএনপির শেষ আমলে বিদ্যুৎ কখন আসতো এটার জন্য যেমন অপেক্ষা করতে হইতো, এখনও আমাদের গ্রামে তো সে অবস্থা পড়ে গেছে। তো মানুষ এগুলো তুলনা করে, আপনি শুনলে তাজ্জব হবে, মানুষ তুলনা করে। মানুষ কি চায়? মানুষ চায় ক্যাবিনেট সেক্রেটারি মাহফুজুজ্জামান যখন ক্যাবিনেট সেক্রেটারি, তখন তিনি একদিন আমাকে একটা জিনিস বলছিলেন
যে আমলাতন্ত্রে খেয়াল রাখবে ভালো কাজ করার জন্য, রাজনীতিক হোক আমলা হোক, যে করিম খুব সৎ অফিসার, ঠিক 9টায় অফিসে আসে 5টায় যায়, জোরের নামাজ আলাদা হলে ডিলে কুলু করে মসজিদে নামাজ পড়েন, নফলও পড়ে, ঠিক 5টায় অফিস ছুটি হলে চলে যায়, 1 পয়সাও ঘুষ খায় না, মানুষকে কষ্ট দেয় না। আর রহিম একটু খারাপ, দেরি করে আসে, মানুষের তাকে কলাটা মূলাটা চায়, কিন্তু অফিস ছুটির পরেও কারো কাজ থাকলে সে করে দেয়, বলে যে আপনি কালকে আসতে তো আপনার আরও 500 টাকা খরচ হবে, আমার 200 টাকা দিয়ে ওই গুলনার টুলনার তোফখানা রোডে হোটেলে খাওয়া, নাহলে আমার 200 টাকা দেন, আপনার তো আরও 300 টাকা লাভ থাকবে। ও কাজটা করে দেয় ওই দিনই। আমি কাকে পছন্দ করব? আমি ওই যে অফিসের পরে থাকি ওই লোকটাকে সার্ভিস দিয়েছে, তার থেকে 200 টাকা নিলেও তাকে আমি পছন্দ করব। জনগণ, আপনি কত সৎ, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, উজু করে তসবিহ পড়ছেন, টিপতেছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য আউটপুট দিতে পারছেন না, জনগণ সেটা চায় না। মূল্যস্ফীতি কমবে এটা নিয়ে জনগণ বুঝে না, গ্রামের লোক মূল্যস্ফীতি বুঝে না, ইকোনমিক্সের এত মানবে না। ও বুঝে কোনটা, যে আমার নারকেল এক জোড়া রাজাপুর হাটে আমার বাড়ির কাছে হাট নিয়ে বিক্রি করব, টাকাটা দিয়ে আমার প্রয়োজনীয়টা কিনে আনতে পারবো কিনা, ওটার টাকাটা বাড়িতে আনতে পারবো কিনা, তার হিসাব এখানে। তো সেই হিসাবের মধ্যে এখনো স্বস্তি আসেনি। বিনিয়োগ আসতে হলে এই ফ্যাক্টরগুলো কাজ করবে। আগামী দিনের রাজনীতি অর্থনীতিতে মেজর চ্যালেঞ্জ কি কি দেখতে পাচ্ছেন? একটা হলো রাজনীতিতে চ্যালেঞ্জ, আর একটা অর্থনীতি, দুইটা তো আলাদা, দুইটা একসাথ হওয়া ভালো। রাজনীতিতে মেজর চ্যালেঞ্জ হবে আপনি রাজনৈতিক সদিচ্ছা দিয়ে সব রাজনৈতিক দলের সম অধিকার নিশ্চিত করবেন কিনা। যেমন এটাতে অটোমেটিক হিসাবে আপনি আলীকে কি নিষিদ্ধ রেখে দেবেন না ছেড়ে দেবেন। 2 নম্বর হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি হাসিনা যে ব্লান্ডার করছে, দলীয় মার্কার চেয়ারম্যান সেটা এখন থাকবে না বলছেন, কিন্তু আসলে আপনি নির্দলীয় হইতে দেবেন কিনা। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, স্থানীয় সরকার আছে, স্থানীয় সরকার, যেটা স্থানীয় সরকার বলতে আসল সরকার যেটা, কারণ লক্ষণে তো দেখা যায় আপনি দখল করতেছেন, আপনি ভোট ছাড়া মেয়র পদ নিয়ে দিলেন, অন্যান্য পরিষদগুলোতে নিজের লোক বসাই দিতেছেন, আপনি রাজনৈতিক লোকরে অনেক জায়গায় বসাই দিচ্ছেন। তো তাহাতে লক্ষণে তো মনে হয় না যে কতটুকু, এটা একটা বিরাট চ্যালেঞ্জ থাকবে। আর অর্থনীতিতে কি কি দেখতে আর পাচ্ছেন? অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে প্রথম যেটা হলো, আপনি এই যে সিন্ডিকেটের কথা উঠছে, আপনি ফেয়ার অর্থনীতির লেনদেন চালু করতে পারবেন কিনা, বহুত কঠিন কাজ, কঠিন কাজ। কারণ মন্ত্রী যদি বলে ওরা চাঁদা নেয়, সেটা চাঁদা না, এটা তাদের কল্যাণের জন্য নেই। আরে বাবু, কল্যাণের জন্য নিলে তাদের একটা সমিতি থাকুক, আলাদা থাকুক, সেটা অফিসে নিবে, কিন্তু রাস্তাতে আপনার থামায় টাকা নেয়া, এটা কন্ট্রোনীতি। আমি ফেনীতেও দেখলাম, বলে যে পৌরসভার জন্য যে সিএনজি ঢুকতেছে, পট করে নিতেছে এক জায়গায়। আপনি তাহলে আমাদের যে মূল সমস্যা ছিল আপনার গভর্নেন্স ফেইলিওর বা শাসন ব্যবস্থার সংকট, গুড গভর্নেন্স যেটা বলেন, সেই সুশাসন, সেটাতে এখনো যাইনি, আশাবাদী, যাবো আশা করতেছি। কারণ তারেক রহমান সাহেবের নিজস্ব ক্যারিজমেটিক রোল আছে, হিস্টাই আশা করতেছি। এখন পর্যন্ত সুশাসন এটা আছে এক জায়গায়, সেটা হইল বদিউল আলম মজুমদারের সুশাসনের জন্য নাগরিক সুজন, ওইখানে সুশাসনের জন্য নাগরিক সুশাসন তত্ত্বটা আছে। আর এমনি এখনো সুশাসন প্রতিষ্ঠিত হয়নি, এখনো মবের ভয় যায়নি, এখনো ওই জানাফা এরা যে আক্রমণ করবে না, অন্যরা মারবে না, তা যায়নি। তার মধ্যে আবার এমনি একটু উন্নত হয়েছি আমরা অনেক, আমরা ব্যাটারি রিক্সা, ইঞ্জিনের রিক্সা দিয়ে অনেক দাম আগিয়ে গেছে। টেসলা এটা এত উন্নত হয়েছে যে ট্রাকওয়ালার অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, চুটকি আর কি পত্রিকা দেখলাম যে ওস্তাদ সাইড দেন ব্যাটারি আসতেছে। অর্থাৎ যে ট্রাক লিখলে মানুষ ভাবে সে ট্রাকওয়ালা, এটা তো বাংলার টেসলা। আমরা টেসলার বলেন কিংবা যেটাই বলেন, সাংঘাতিক। এটা মানুষের আসলে কর্মসংস্থান না থাকায় কি করবে, যে যার মতো নেমে পড়েছে। ঢাকা ভাঙেন, পারবেন সাহস করি ঢাকা ভাঙতে, একটা নজির স্থাপন করেন। সব কিছু ঢাকাতে কেন করতেছেন? ওই যে এরশাদের একটা ভালো কাজ গ্রহণ করেন। রাজনৈতিক প্রতিহিংসা আমাদের এত বেশি, প্রত্যেক সময় দেখা গেছে যে যাহা করবে হাসিনা তাহা করবে না খালেদা, যাহা করবে খালেদা তার ধারে কাছে যাবে না হাসিনা। ঠিক আবার এরশাদ থেকে, যেহেতু এরশাদ
বিএনপি থেকে ক্ষমতা নিল, খালেদা জিয়া ক্ষমতায় এসে 5 মিনিটের মধ্যে রেজলিউশন করে উপজেলা পদ্ধতি বাতিল করে দিল। 5 মিনিট। তো প্রতিহিংসা বাদ দিয়ে ভালোটা নেন, রাষ্ট্রপতি এরশাদের ভালোটা করেন, হাইকোর্টটা বিকেন্দ্রিত করুন, বিভাগে বিভাগে পাঠান, আবার ঢাকাটা ভেঙে দেন, অফিসগুলো বিকেন্দ্রিত করে দেন, তাহলে সারা দেশে কর্মক্ষেত্র ছড়াই পড়ুক, এখানে ঝামেলাটা কমবে, ঝামেলাও কমবে। রাষ্ট্রপতি থাকাকালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ এরকম একটা মন্তব্য করেছিলেন, একজন যদি দক্ষিণ দিকে যাত্রা শুরু করে আরেকজন না বুঝে উত্তর দিকে যাত্রা শুরু করে দেন। তো রাষ্ট্রপতি প্রসঙ্গে আসছি, রাষ্ট্রপতি নির্বাচন আগামী 20 তারিখে, এটা দিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনীত প্রার্থী, নিশ্চিত তার জয়, কারণ মেজরিটি বিএনপির, আপনার বিএনপির ভোট আছে প্রায় 250-এর মতো। জামাত ইসলামীর নেতৃত্বে যে 11 দলীয় জোট আছে তারাও প্রার্থী দিয়েছেন, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অলি আহমেদ। 35 বছর পরে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। 91 সালে একবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল যখন বদরুল হায়দার চৌধুরীকে ক্যান্ডিডেট দিয়েছিল আপনার আওয়ামী লীগ, আর বিএনপি ক্যান্ডিডেট ছিলেন আব্দুর রহমান বিশ্বাস। 35 বছর পরে আরেকটা প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। কেমন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি আমরা? ওই যে আগে বললাম, বিরোধী দল নাই, এক দলের অংশ হিসাবে বিরোধী দল। এখন যে কর্নেল অলি কার লোক? এই বিএনপির লোকই তো। কিন্তু তিনি তো জামাতের নেতৃত্বে এখন তো 11 দলের প্রার্থী। এখন তো ডাক্তার শফিকুর রহমান জামাতটা বিরোধী দল বলতেছেন, আপনি বিরোধী দল বই না, এটা বিএনপির অংশ ছিল না, মুজাহিদি নিজামী মন্ত্রী ছিল না, সেখান থেকে এখন যেহেতু আলী নাই, বড় শক্তি বিরোধী দল নাই, তখন এদেরকে বিরোধী দল করছে। ঠিক এখানেও একই, বিএনপিরই তো 2 জন। কর্নেল অলি কার লোক? প্রেসিডেন্ট জিয়া কর্নেল অলিকে স্পেশাল সোমবারে যে মিটিং হইতো সেখানেও ডাকতেন, শুক্রবারে ক্যাবিনেট মিটিং হইতো, সোমবারে মন্ত্রীদের জন্য একটা ক্লাস জাতীয় স্পেশাল মিটিং হইতো সোমবারে। আমি তখন দেখতাম ক্যাবিনেটের টেবিল মুসা মিনিস্টার হেড পেন্সিল দিয়ে দেখতাম যে কর্নেল অলি আসতেছে, তখন এমপি ছিল না, কিন্তু তাকে দাওয়াত দেয়, কারণ জিয়াউর রহমান তাকে বলছেন। যেহেতু শুনছিলাম যে জিয়াউর রহমানের অনুরোধে চাকরি ছেড়ে কর্নেল অলি আবার বিএনপিতে জয়েন করছে। খালেদা জিয়ার আমলে শক্তিশালী বড় মন্ত্রীও ছিলেন, 91 সালের সরকারের মন্ত্রী ছিলেন। হ্যাঁ, তো এখন দিনের তালে আহারে যুগ, আহারে তাল, যুগের তালে ছাগলে ছাটে বাঘের গাল। যুগ বদলাই গেলে ছাগলে বাঘের গাল ছাইটে দেয়, করবেনটা কি? যুগ বদলাই গেলে অনেক সময় হয় কি, ওই বাঘ রাস্তার উপরে মেঠো পথে পড়ে আছে, তো ওই পথ দিয়ে যাবে খরগোশ, যে দেখছে যে সিংহ, যে দেখলো যে সিংহ পড়ে আছে, তখন একবারে নত হয়ে বলতেছে, মহারাজ আপনি বনের রাজা, আপনি এই কাঁচা রাস্তায় শুয়ে আছেন কেন? বনের রাজাকে যেভাবে সময় করতে হয় খসখস করতেছে। সিংহ বলতেছে, আর বলিস না, এক পাজি শিকারি গুলি করলো, এমনভাবে পড়লাম যে এখন তো কাঁচা রাস্তার থেকে উঠতে পারতেছে না। তখন খরগোশ বলতেছে, হারামজাদা, তাই বলে আমার রাস্তায় কি তুই শুয়ে থাকবি? সময়ে এই জাতীয় লোক আমি তাজ্জব হয়ে যাই। বুড়ো বয়সে ডক্টরেট নিয়েছেন, ভালো, জ্ঞানের শেষ নাই, শিক্ষাকাল দোলনা থেকে কবর পর্যন্ত, কিন্তু এই জামাত চক্রদের মধ্যে কর্নেল অলি এসে গেল, ছেলে এমপি না কি বানাবে মানে সেগুলোর জন্য। তো এখন ভোট যদি হয়, একটা মামলা নাকি হয়েছে 70 অনুচ্ছেদ নিয়ে, মামলা হয়তো টিকবে না, আল্লাহর নাখাস্তা, এই দেশে কোনো কিছু বলা যায় না। যদি কোনো সাহসী বিচারপতি মনে করে যে আমি হিরো হয়ে যাব, এটা টিকাই দিব যে না সিক্রেট ভোট হবে, তাহলে তো অলি আশাও করতে পারে, জামাতটা আশা করতে যায়, বিএনপির অনেকে তার বিরুদ্ধে ভোট দিবে, আশা করতে ক্ষতির কিছু নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে কেমন হবেন? আনডাউটেডলি আমি ব্যক্তিগতভাবে এই দেশে আমার সৌভাগ্যই বলেন দুর্ভাগ্য, একজন বড় নেতার সাথে আমার পার্সোনালি দেখা হয়নি। যদি এবার ফেরত আসে ডিসেম্বরে, যদি সুযোগ হয় দেখতে পারি, আমি এই দেশের সবগুলা নেতার সাথে আমার পার্সোনালি দেখা হয়েছে, বড় বড় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোটামুটি আগ পরে, এখনো হয় নাই আর কি। শেখ হাসিনার সাথে আমার পার্সোনালি দেখাই হয়নি আজ পর্যন্ত, সুযোগ আসছে 2 বার, তাও হারাইলাম। মির্জা ফখরুলের সাথে আমি সামনাসামনি বসে কথাও বলেছি, কোনো এক জায়গায় এক পত্রিকার অফিসে, অত্যন্ত চমৎকার মানুষ। আবার একেবারে চাকরির প্রথম দিকে একবার দেখা হয়ে গেছিল, সম্ভবত উনি
উপপ্রধানমন্ত্রী এসেবারি না কার পিএস ছিলেন এক আমলে 79-90-এর দিকে, এসেবারি এটি বা উপপ্রধানমন্ত্রী তার পিএস ছিলেন এক সময়। সেই সময় একবার দেখা হয়েছিল। আর যখন কথা বলেছি ওনার সাথে একটা পত্রিকার, সাপ্তাহিক পত্রিকার এডিটরের অফিসে, এইরকম আপনার থেকে আরও কাছে, আপনি তো অনেকটা দূরে আছেন, কাছে, অত্যন্ত চমৎকার মানুষ মনে হয়েছে, ব্যালেন্সড মানুষ মনে হয়েছে আমার কাছে। এবং তিনি রাষ্ট্রপতি হচ্ছেন, আমার ভালোও লাগতেছে। উনি ভোটে, আপনি তো বলছেন নিশ্চিত হয়ে যাক, নিশ্চিত হোক, তার জন্য আগাম অভিনন্দন থাকলো। হি ইজ এ ব্যালেন্সড পার্সোনালিটি। আর রাজনৈতিক দলের হাল ধরার জন্য অনেক বছর, 5 বছর বোধহয় উনি ভারে ছিলেন, পরে বছর 5 পরে বোধহয় উনি ভারমুক্ত হয়েছেন, পূর্ণ জেনারেল সেক্রেটারি হয়েছেন। উনি রাষ্ট্রপতি হচ্ছেন, তার সুস্বাস্থ্য কামনা করি, তিনি দীর্ঘায়ু হন। আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই এবং ওনার দীর্ঘায়ু কামনা করি।